সিও দপ্তরের বাইরে গতকাল যে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো তাতে শতপ্রণোদিত মামলা রুজু করলো এবার হেয়ার স্ট্রিট থানার পুলিশ। বিস্তারিত জানাবেন ময়ূক ঠাকুর চক্রবর্তী, রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, দেখো কুসুমিতা, গতকালের ঘটনার পর পুলিশ আধিকারিকদের কাছে মোট দুটো অভিযোগ আসে। একটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, যে অভিযোগের প্রেক্ষিতে এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকরা এফআইআর করেননি, তারা এক্সামিনেশন শুরু করেছেন। এবং আর একটা এফআইআর, সেটা পুলিশ শতপ্রণোদিতভাবে রুজু করেছে এগেনস্ট আননোন, অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে, যারা কালকে সিও দপ্তরের বাইরে ঝামেলা করলো, ধস্তাধস্তি করলো, বাইক ফেলে দিল। এই যে ধুমধুমার পরিস্থিতি তৈরি হলো, এটা ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ দেখে লালবাজার এবং হেয়ার স্ট্রিট থানার পুলিশ অফিসিয়ালসরা ইনভেস্টিগেশন শুরু করেছেন যে কারাই অশান্তি পাকানোর পেছনে দায়ী ছিল, এবং তাদের এগেনস্টে ইতিমধ্যেই শতপ্রণোদিতভাবে মামলা রুজু করলো লালবাজার বা হেয়ার স্ট্রিট থানার পুলিশ আধিকারিকরা। এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। এবং এই রাস্তার সিসিটিভি ফুটেজ সেটাও ইতিমধ্যে পুলিশ আধিকারিকরা এক্সামিন করা শুরু করেছেন। এর পাশাপাশি তোমায় এটাও জানাই যে গতকাল এই সিও দপ্তরের বাইরে ঠিক যে জায়গাতে এই গোটা ঘটনা ঘটেছে, সিও দপ্তরের সামনে তো ইতিমধ্যেই 163 ধারা, যেটা আগে 144 ছিল, সেটা ইম্পোজ ছিল। কিন্তু গতকালের ঘটনার পর লালবাজারের তরফ থেকে এই 144, যেটা এখন 163, সেটা কিন্তু বাড়ানো হয়েছে। লালবাজার সূত্রে খবর, সিইও দপ্তরের পশ্চিম দিকে স্ট্র্যান্ড রোডে যে বিস্তীর্ণ জায়গা রয়েছে সেখানেও কিন্তু 163 ইম্পোজ করা হয়েছে। তো অর্থাৎ সেখানেও কোনো জমায়েত করার ক্ষেত্রে এরপর থেকে নিষেধাজ্ঞা থাকবে। 163 যে নির্দিষ্ট গাইডলাইন রয়েছে সেটা কিন্তু ওখানে মেনটেন করতে হবে, এবং সেখানে পুলিশ আধিকারিকরা সবসময় মোতায়েন থাকবেন। অর্থাৎ সিইও দপ্তরের সামনে তো 163 ছিলই গতকালের ঘটনার পর, এবার সিইও দপ্তরের পশ্চিমের দিকের যে স্ট্যান্ড রোডের রাস্তা, সেখানেও কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে আগে যেটা 144 ছিল, এখন সেই 163 সেটা ইম্পোজ করা হয়েছে। এই মুহূর্তে আমরা সিও দপ্তরের সামনের ওই রাস্তায় রয়েছি। এসইউসিআই এর তরফ থেকে এখানে একটা রোড ব্লকেজ চলছে। আমাদের ক্যামেরা পার্সন দিব্যেন্দু সিংহ সরাসরি ছবি দেখাচ্ছে। দেখো, একদম এখানে প্রোটেস্ট চলছে। অন্যদিকে সিইও দপ্তরের সামনে যে স্ট্যান্ড রোডের রাস্তা, এটা এখন সম্পূর্ণ অবরুদ্ধ অবস্থায় রয়েছে, সম্পূর্ণ বন্ধ অবস্থায় রয়েছে। লালবাজারের তরফ থেকে বলা হচ্ছে যে ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা কিন্তু সিইও দপ্তরের সামনে যে রাস্তা, সেখানে তো 144 ছিলই, এবং যেটা 163, আর কিন্তু এখন সিও দপ্তরের সামনে স্ট্যান্ড রোডের যে পশ্চিমের দিকের যে রাস্তা রয়েছে, সেই রাস্তাতেও কিন্তু এই 163 সেটা ইম্পোজ করলো। ফলত সেখানে জমায়েতের ক্ষেত্রেও কিন্তু নির্দিষ্ট নিষেধাজ্ঞা থাকবে। কিছুক্ষণ আগেই পুলিশ আধিকারিকরা রীতিমতো এখানে গার্ডরেল আটকে দিয়েছেন। স্ট্যান্ড রোড এখন কার্যত পুরোপুরি বন্ধ অবস্থায় রয়েছে। এসইউসিআই এর তরফ থেকে আমরা দেখছি একটা প্রোটেস্ট চলছে, সামনেই সিও দপ্তর, এবং সেই প্রোটেস্টের জন্য এখন এখানে রাস্তা বন্ধ। গতকাল যে ব্যক্তি এখানে ঢুকেছিলেন এবং যার ব্যাগ নিয়ে ঢোকার পর, ময়ূক, তুমি আমাদের ছবিটা দেখাতে থাকো। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক যে জায়গায় এসইউসিআই রাস্তা অবরোধ করে, আদালত কিন্তু একেবারে স্পষ্ট করে দিয়েছে যে কোন চূড়ান্ত ভোটার তালিকা যার প্রেক্ষিতে আসন্ন বিধানসভা নির্বাচন হতে চলেছে। শুধু তাই নয়, যাদের নাম বাদ গিয়েছে, যদি তারা যোগ্য হয়ে থাকেন তাহলে কিভাবে তারা নিজেদের নাম তুলবেন। মমতা বন্দ্যোপাধ্যায় নানুরে আজকে জনসভা করলেন, এবং সেখানে ইতিমধ্যেই এর আগেও যে অভিযোগ তিনি করেছেন যে বেছে বেছে 1,20,00,000 নাম বাদ দেওয়া হয়েছে, কিন্তু তারপরও তিনি বলছেন আজকে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তাতে তিনি খুশি। পদ্মফুলের বস্তা দিয়ে বাইরের নাম ঢোকানো হচ্ছে, অর্থাৎ ফর্ম 6 নিয়ে কিন্তু ফের একবার সরব হয়েছেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন দেখুন। আমি একটা কোর্টে কেস করেছিলাম এসআইআর নিয়ে, কারণ 1,20,00,000 লোকের নাম বাদ দেওয়া হয়েছিল। বেছে বেছে যেন উকুন বাজছে। 22 লক্ষ লোকের নাম আমরা ইতিমধ্যেই তুলতে পেরেছি, যতটুকু আমি জেনেছি। 18 লক্ষ বাদ আছে, তাদের প্রত্যেককে অ্যাপিল করাতে হবে, ট্রিব্যুনালে যেতে হবে, খরচা আমরা দেব। আর আজকে আমি খুশি, সুপ্রিম কোর্ট ভালো রায় দিয়েছে। এই যে জমা করছিল বাইরের নাম, 6 নম্বর ফর্ম, বাইরের আউটসাইডারদের ভোটারদের নিয়ে পদ্মফুলের বস্তা দিয়ে বাইরের নাম ঢোকাচ্ছিল। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হবে না। আগে যারা অ্যাডজুডিকেশনে, যাদের নাম এখনো ঢোকেনি, তাদের অ্যাপিল গ্রহণ করা হবে, এবং তাদের কেস ট্রিব্যুনালে যাবে। যার যা ডকুমেন্ট আছে তাই নিয়ে আপনারা যাবেন।
ভয় পাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আগেও আশ্বস্ত করেছিলেন যে ট্রাইব্যুনালে যেতে হবে যাদের নাম বাদ গিয়েছে। শুধু তাই নয়, একেবারে আইনত কিন্তু তৃণমূল কংগ্রেস তাদেরকে সব রকমের সহায়তা করবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ফর্ম 6 দিয়ে গত দুদিন ধরে যে বাদানুবাদ, যে ধস্তাধস্তি, অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হচ্ছে তাই নিয়ে তার বক্তব্য, পদ্ম ফুলের বস্তা নিয়ে নাম ঢোকানোর চেষ্টা করছিল বিজেপি, কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্টই জানিয়ে দিয়েছে এভাবে হবে না। আজকে সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছে তাতে সন্তুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই বলছেন তিনি। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের শুনানি কিন্তু আজকে শেষ হয়েছে এবং সেখানে নির্দিষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে 60 লক্ষ বিবেচনাধীন, তাদের নিষ্পত্তি কিন্তু শেষ হয়ে যাবে 7ই এপ্রিল। শুধু তাই নয়, পরবর্তী শুনানি রয়েছে 6ই এপ্রিল। 47 লক্ষের এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়ে গিয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা একদিন আগে অর্থাৎ 6ই এপ্রিলই কিন্তু প্রকাশিত হবে। নির্বাচন কমিশন এমনটাই জানিয়েছে। ট্রাইব্যুনাল আগামীকাল থেকে কাজ শুরু করতে চলেছে। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, ফর্ম 6 নিয়ে একটা জটিলতা ইতিমধ্যেই তৈরি হয়েছে, গত দুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি এই ট্রাইব্যুনাল, মানুষের মনে একটা বড় প্রশ্ন রয়েছে, যাদের নাম ইতিমধ্যেই সাপ্লিমেন্টারি লিস্টে বাদের খাতায় চলে গিয়েছে তাদের অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে ট্রাইব্যুনালে কিভাবে তারা এই পদ্ধতি অবলম্বন করবেন, আজকের হিয়ারিং থেকে কি বোঝা গেল? দেখো, আজকের শুনানিতে একটা জিনিস স্পষ্ট করে বলা হয়েছে যে আগামী কাল থেকে জোকার কাছে যে জনশক্তি ভবন রয়েছে সেখানে কিন্তু এই ট্রাইব্যুনাল তার কাজ শুরু করবে এবং সেখানে 21টি চেম্বার রয়েছে এবং সেখানে 19 জন মাননীয় কলকাতা হাইকোর্ট বা অন্যান্য হাইকোর্টে যারা মাননীয় অবসরপ্রাপ্ত বিচারপতিরা রয়েছেন সেই বিচারপতিদের দিয়ে এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সেখানেই এই মাননীয় অবসরপ্রাপ্ত বিচারপতিরা তারা কাজ শুরু করবেন। এখন তুমি জানো যে জাতীয় নির্বাচন কমিশন তরফ থেকে ইতিপূর্বেই একটা ডিটেল গাইডলাইন দেওয়া হয়েছিল যে কি পদ্ধতিতে অনলাইনে এবং অফলাইনে দুভাবেই এখানে অ্যাপিল করার সুযোগ থাকছে, সংস্থান থাকছে। অতএব সেই যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মেনেই যে মানুষদের নাম এখনো পর্যন্ত ডিলিট হয়ে গিয়েছে তাদেরকে কিন্তু এখানে অ্যাপিল করতে হবে এবং তারপরে সেখানকার যে বিচার প্রক্রিয়া আছে সেই বিচার প্রক্রিয়া শুরু হবে। এখন গাইডলাইন হিসাবে আজকেও সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে এখানে যে সম্মানীয় বিচারপতিরা কাজ করবেন সেই বিচারপতিরা অবগত আছেন যে কোন ডকুমেন্ট গ্রহণ করতে হবে আর কোন ডকুমেন্ট গ্রহণ করতে হবে না। ফলে সে বিষয়ে সুপ্রিম কোর্টকে বা অন্যান্য আদালতকে বলবার প্রয়োজন নেই যে মাননীয় বিচারপতিরা কোন পদ্ধতি মেনে কোন ডকুমেন্ট দেখে তারা কাজ করবেন। ফলে গোটাটাই কিন্তু মাননীয় বিচারপতিদের হাতে ছাড়া হয়েছে এবং তারা সিদ্ধান্ত নেবেন যে এই প্রক্রিয়াটা তারা কিভাবে এগিয়ে নিয়ে যাবে একেবারে, এবং চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু নেবেন এই ট্রাইব্যুনালে যে অবসরপ্রাপ্ত বিচারপতিরা রয়েছেন তারাই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।